আসসালামু আলাইকুম। সুসংবাদ বলবো না দুঃসংবাদ বলবো? আলহামদুলিল্লাহ, সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলতে হবে। অনেকের কাছে সেটা দুঃসংবাদ, অনেকের কাছে সেটা সুসংবাদ। একটা খবর বেশ আলোচিত হচ্ছে যে আমেরিকা আমাদেরকে সব ধরনের অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে। এটাকে যদি আপনি একটু খাঁটি কাঁচা বাংলা বলেন তাহলে বলেন তো পারেন যে ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে। তা আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? খয়রাতের টাকা, ভিক্ষার টাকা তো ওইভাবেই যায় নাকি? ওটা কোনো মা বাপ আছে নাকি? তো আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। হয়তো উপস্থিত আপনাদের কাছে মনে হবে যে এই টাকাটা না পাইলে আমরা চলবো কিভাবে, কিভাবে কি করব না করব। এই টাকাগুলো তারা আমাদেরকে কিভাবে দিত? বেশিরভাগ টাকাটা আসতো এনজিওদের মাধ্যমে। এনজিওরা কি করত? এনজিওরা আমাদেরকে অনেক, যদিও কিছু কিছু সময় আমরা পজিটিভ দেখি, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে নেগেটিভ অর্থে আমাদের উপরে ব্যবহার করত। যেমন ধরেন, একটু আরও একটু যদি সুন্দর করে বলা যায় বা চিন্তার ব্যাপার যদি বলি আমরা, তাহলে সেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে টাকাটা তারা আমাদের ধর্মের বিপরীতে ব্যবহার করত। জন্ম নিয়ন্ত্রণ, আপনার মানবাধিকার বলায় বিভিন্ন কথাবার্তি, সুদের ব্যাপারে, এইসব ব্যাপারে তারা আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করতো ইনডাইরেক্টলিভাবে। আর আমরা তাদের যে টাকাগুলো পেয়ে তাদের মতন করে চলতাম। হ্যাঁ, তাতে আমাদের কিছু লোকের ভালো হতো, তাদের পকেট ভারী হতো, বা রাষ্ট্রেরও কিছু আয় উন্নতি হতেই পারে। কিন্তু কতটুকু হতো কেউ কিন্তু হিসাব নিকাশ করে দেখে নাই কখনো। তো এখন যদি আমেরিকা আমাদের সেই অনুদানগুলো বন্ধ করে দেয়, হয়তো অনেকে বলবেন আমি বোকার মতন কথা বলছি, কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করুন। আপনাকে যদি কেউ ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়, একটা গ্রামে আপনি যাচ্ছেন, সেই গ্রামের কেউ আপনাকে ভিক্ষা দেয় না, তা আপনি কী করবেন তখন? যদি আপনাকে কেউ ভিক্ষা না দেয়, আপনি তখন চিন্তা করবেন আমার তো খেতে হবে, তাহলে আমার খেতে কি লাগে? আমার মাটি আছে, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার সেইখান থেকে এমন একটা কিছু করতে হবে যেখান থেকে আমার অন্তত খিদা নিবারণ হয়। যদি আল্লাহ আমাদেরকে মাটিটা অন্তত রাখেন, আমাদের মাটিতে ফসল ফলে বা অনেক কিছু, আমরা এখন সম্পূর্ণভাবে একটা পরনির্ভরশীল জাতি হিসাবে বাস করতেছি। চাই কিছু লাগবে, হয় চায়না, নয় ইন্ডিয়া, নয় আমেরিকা, নয় আফ্রিকা, মানে যে কোনো রাজ্য, যে কোনো জায়গা থেকে আমাদের চিন্তাভাবনা হলো যে আমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসবো। আমাদের আর নিজস্ব কিছু করার দরকার নেই, যার জন্য আমাদের কোনো মেধাও নেই, কোনো মেধার বিকাশও করতেছে না, সবাই পরমুখাপেক্ষী হয়ে গেছে। আপনি একটা বাচ্চা জন্ম নেওয়ার আগে আপনি চিন্তা করতেছেন ওকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, কোথায় পাঠাবেন? ইউরোপ পাঠিয়ে দেবেন, হয় লন্ডন, না হয় আমেরিকা, নাহলে অস্ট্রেলিয়া, না হয় কানাডা। আপনি কিন্তু কখনো চিন্তা করেন না যে আমার বাচ্চাটাকে আমি বাংলাদেশে রাখবো, এখানে তাকে মানুষ করব। আপনার যখন ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, আপনি তখন বাধ্য এই দেশেই রাখবেন। কাজে ওই বাচ্চাটাকে আপনি এই দেশের কৃষ্টি কালচারটি তাকে বড় করবেন। এবং এই বাচ্চাটা যেহেতু তার মেধা আছে, আপনি তো ইংলিশ মিডিয়ামে দিলেই আর তার মেধা হয় না, তার একটা আল্লাহর দান যে একটা মেধা, সেটা তার থাকতে হয়। আর সেই মেধা থাকে বলেই সে একটা ভালো কিছু করতে পারে, ইংলিশ মিডিয়ামে যে ভালো রেজাল্ট করতে পারে, তারপরে সে চলে যায়। যেমন আইএলটিএস দিতে হয়, তো ভালো মেধা না থাকলে আইএলটিএস হয় না। তো যখন আপনার এই বাচ্চারা যদি সত্যিকারভাবে দেশে থেকে যায়, তো তার চিন্তা শক্তি থাকবে যে তার একটা কিছু করা। কারণ মেধা এমন এক জিনিস, বুদ্ধি এমন এক জিনিস, যদি তার কারো মাথার ভিতরে একবার ঢুকে, তাহলে সেটাকে বের করার জন্য সে অস্থির হয়ে যায়। আর তখন এই আপনার বাচ্চাগুলো, তারাও চিন্তা করবে যে আমাকে তো একটা কিছু করতে হবে। তো সেখান থেকে আমি মনে করি এই ধরনের অনুদান বন্ধের পক্ষে, বরঞ্চ রাষ্ট্র সাহস করতে পারে না। কারণ রাষ্ট্রের অনেক দুর্বলতা আছে, রাষ্ট্র নিজের সৎ না। যদি রাষ্ট্রের নিজের সৎ থাকতো, তাহলে নিজে চিন্তা করতো যে নিজের হয়ে নিজেদেরকে কিভাবে বিশ্বে তুলে ধরা যায়। এই পরমুখাপেক্ষী হয়ে সারাটা জীবন চলা যায় না, এটাকে চলা বলে না। ভিখারির জীবনযাপন থেকে না থাকাটাই ভালো।
তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলতেছি, খুবই ভালো। এটার অনেকগুলো ভালো সাইড আছে। আমরা আপাত দৃষ্টিতে হয়তো দেখব যে আমাদের একটু ক্ষতি হচ্ছে, আমরা আর্থিকভাবে একটু কষ্ট করতেছি, আমাদের জিনিসপত্রের দাম হয়তো কিছুটা বেড়ে যাবে। কিন্তু চিন্তা করে দেখেন তো, বিগত 50 বছর, 52-53 বছর বয়স বাংলাদেশের, সেই বাংলাদেশের কি হয়েছে? আমরা একটা গাড়ি বানাইতে পারি না, আমরা একটা মোটরসাইকেল বানাইতে পারি না, আমরা সুতা বানাইতে পারি না। এখন আমরা সব কিছু বাইরের থেকে নিয়ে আসি। আমাদের উন্নয়নের খাত কি? আমাদের উন্নয়নের খাত, প্রথম খাত হলো গার্মেন্টস, দ্বিতীয়টা হলো রেমিটেন্স। আচ্ছা, আপনার গার্মেন্টস খাত, গার্মেন্টসটা কোত্থেকে আসতেছে? বহির্বিশ্ব আমাকে অর্ডার দিচ্ছে, তার কাপড় দিচ্ছে, তার সুতা দিচ্ছে, তার বতম দিচ্ছে, তার সমস্ত কিছু দেওয়ার পরে আমি সেটাকে বুনে টুনে তাকে পাঠাচ্ছি। কেন সে আমাকে দিচ্ছে? কারণ আমার এখানে মজুরি কম, স্বল্প মজুরিতে সে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে দিচ্ছে। আমার কিন্তু নিজস্ব কিছু নাই এখানে। আমাকে সুতা আনতে হচ্ছে হয়তো চায়না থেকে, ওরাই আমাকে প্রেসক্রাইব করতেছে, তুমি ওই সুতা নিয়ে আসবা, ওই সুতা দিবা। এটা হলো গার্মেন্টসের ব্যাপার। আসেন রেমিটেন্সের ব্যাপার। আমরা অনেকেই রেমিটেন্সের ব্যাপারে খুব উৎসাহ উদ্দীপনা বলি, আমার রাষ্ট্র খুব প্রচার প্রচারণা করে, প্রবাসী ভাইয়েরা আমাদের হার্ট, প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স পাঠায়, আমাদের দেশ চলে। হ্যাঁ, কারণ আপনি এভাবে তৈরি করে ফেলছেন আপনাকে। আপনি 50 বছরও চিন্তা করেন নাই যে আমার প্রবাসীর যে লেবারগুলো যাচ্ছে, এই লেবারগুলোকে আমি না পাঠায় আমি প্রবাসে পাঠাবো মেরুদণ্ডযুক্ত মানুষগুলো, অর্থাৎ শিক্ষিত, কারিগর, যারা কিছু জানে তাদেরকে পাঠাবো। আপনি সেটা চিন্তা করেন। আপনি একটা সহজ সহজ রাস্তা পাইছেন, ওই লেবার পাঠায় দিলেন। এখন নর্দমায় কাজ করুক আর টয়লেটেই কাজ করুক, কোনো সমস্যা নেই, কারণ আপনার তো রেমিটেন্স আসতেছে। আমরা তো চিন্তা করি না গত 52-54 বছর ভিতরে যে এই লোকগুলাকে কীভাবে স্কিল করে পাঠানো যায়, এই লোকগুলোকে কীভাবে ভালো একটা জবে দেওয়া যায়, ভালো কাজে দেওয়া যায়, না সেটা কিন্তু আমরা চিন্তা করি নাই। তো আমার মনে হয় যে এই ধরনের রেমিটেন্সও যদি বন্ধ হয়ে যায়, আমি খুব একটা অখুশি হব না। হয়তো আমাকে গালিগালাজ করবেন অনেকেই, বলবেন পাগলের মতন কথা বলতেছি। আপনার ঘরে যখন খাবার না থাকবে, আপনি কিছুদিন কষ্ট ঠিকই করবেন, কিন্তু আপনি আপনার মতো করে একটা রাস্তা ঠিকই বের করবেন। আপনি তো আপনার সংসার চালাইতে হবে। আজ থেকে 40 বছর আগে যখন আমরা বিদেশ যাই নাই, আমাদেরকে এই দেশটা চলে নাই, সব লোকগুলো কি না খেয়ে মরে গেছে? আরেকটা চিন্তা করেন, আজকে যারা 10-12 হাজার টাকা বেতনে চাকরি করে, দারোয়ানি করে বা কিছু করে, তাদের কি সংসার চলে না? আবার যারা 1,00,000-2,00,000 টাকা বেতন পায়, তাদেরও সংসার চলে। এর ভিতর থেকে আপনি কি কখনো হিসাব করছেন কার টাকাটা কত পার্সেন্ট কোন দিকে খরচ হয়? যাদের যত বেশি টাকা, তাদের তত বেশি বিলাসিতা, যাদের যত বেশি টাকা, তাদের তত ফালতু খরচ বেশি। তাহলে আপনার কি হচ্ছে? আপনার অনেক টাকা বেতন পেলেন, অনেক টাকা বাইরে খরচ করলেন, নিজেকে খুব বড় মনে করলেন, ভাবলেন যে আমার তো অনেক প্রভাব প্রতিপত্তি বা আমার সুনাম, আমার টাকা, এটা সেটা। আর যেই লোকটা এই অল্প টাকা দিয়ে তার সংসার চলতেছে, একটা কাপড় হয়তো বছরে একবার কিনলো, তাহলে তার কি কোনো খুব অসুবিধা হচ্ছে? না। তো সেই জন্য আপনার অবস্থান থেকে আপনার প্রয়োজনীয়তা, আপনি যত নিজেকে ছড়াবেন তত আপনার খরচ বাড়বে। আপনি যত আপনাকে সীমাবদ্ধতার ভিতরে রাখবেন, আপনি নিজেই চলতে পারবেন। 10,000 টাকায় চলে, 1.5 লাখ টাকায় চলে, আবার কেউ কেউ 10 লাখ টাকা বেতন পেয়ে চলে না। কারণটা কি? কারণ হলো তার যে পরিধি, সে যে টাকাকে যেভাবে মিসইউজ করে, বা সে যেই টাকাটাকে সে যেভাবে নিজেকে আরামায়েশের ভিতরে, বিলাসিতার ভিতরে ডুবাই দেয়, তখন তার ওই টাকাটা ছাড়া আর তার কোনো ওয়ে থাকে না। তো যাই হোক, যেই প্রসঙ্গে আসতেছিলাম, যে যদি আমেরিকাটা বন্ধ করে দেয়, ভারত আমাদেরকে খুব নিন্দা করতেছে, খুব উল্লাস প্রকাশ করতেছে, যদিও পুরা বিশ্বেই অনুদানগুলো সে আমেরিকা বন্ধ করতেছে, কিন্তু মনে হচ্ছে যেমন স্পেশালি বাংলাদেশের জন্যই করছে, আর ভারত খুব খুশি হচ্ছে। তা আমি আবারও আলহামদুলিল্লাহ বলবো। সেটা বাংলা ফজলুল একটা কথা বলছিলেন
যে যখন দেখবে ভারতীয়রা আমার প্রশংসা করছে, তখন মনে করবে আমি তাদের কাছে বিক্রি হয়ে গেছি, আমি আর সঠিক পথে নাই। তো অনেকদিন পরে আমার কাছে এই কথাটা আবার ফিরে আসলো যে যতদিন পর্যন্ত ইন্ডিয়ানরা আমাদের বিরুদ্ধে কথা বলবে, ততদিন বুঝতে হবে যে আমরা সঠিক পথেই আছি, ওদেরই অসুবিধা হচ্ছে। কাজেই আমেরিকা, ব্রিটেন কে কি দিল কি দিল না, ওটা নিয়ে চিন্তা করার মতন এখন আমার মনে হয় দরকার নেই। আমাদেরকে আমাদের মতন করে চিন্তা করতে হবে। আমার বিলাসিতা বন্ধ করে আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে আমাকে উৎপন্ন করতে হবে। আশা করি কেউ ভুল বুঝবেন না, তারপরেও কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।